নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা পরশুরামের কুঠার। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব। শুরু করছি পরশুরামের কুঠার। চারিদিকের কলিয়ারিগুলির সুদিন পড়েছে, বাজার বস্তি বাড়ছে। নিত্য নতুন কুলি, কারিগর, কেরানি ও দোকানের ভিড়ে নয়াবাদ যেন গেজে উঠেছে। নয়াবাদকে তাই আর শুধু বাজার বলা যায় না। শুধু একটা থানা দিয়ে আর সামলে রাখা সম্ভব নয়। একজন সাব ডিভিশনাল অফিসারকে আদালত নিয়ে বসতে হলো নয়াবাদে। সেই থেকে নয়াবাদ মহকুমা। কিছু ভদ্রলোকের আমদানি হলো। প্রথম যারা এলেন তারা শুধু কয়েকজন উকিল, দুজন ডাক্তার আর একজন ওভারসিয়ার। প্রাইমারি বাংলা স্কুল হলো একটা, মিউনিসিপ্যালিটিও চালু হলো। তার অনেক আগে থেকেই নয়াবাদের লালমাটির ভাঙা ফুঁড়ে গজিয়ে উঠেছে ক্যাথলিক মিশনের সুন্দর একটা গির্জা, দেশি খ্রিস্টান মেয়েদের কনভেন্ট, একটা অনাথালয় আর একটা জেনানা হাসপাতাল। ঝাউবনের ফাঁকে সাদা নতুন ইমারতগুলি উকি দিয়ে ছবির মতো স্থির হয়ে থাকে। তারপর শুরু হলো নয়াবাদের একটানা অবিচ্ছিন্ন পরিবর্তন। রাতের রেলগাড়ির মতো নয়াবাদকে টেনে নিয়ে গেল বছরের পথ ধরে হু হু করে পরিণামান্তরে। কিন্তু সবচেয়ে বদলে গেল যে নামধাম চেহারা পর্যন্ত। তার নাম ধনিয়া। বাঙালিটোলা থেকে সামান্য একটু দূরে দুর্গাবাড়ির পেছনে এক আমড়াতলায় ধনিয়ার ছোট একটা মেটে ঘর, খাপড়ার ছাউনি। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘরের সম্মুখে একটা ছাগল বাঁধা থাকে। বাংলা স্কুলের ছেলেরা তাই নাম দিয়েছে ছাগল লজ। তিলকের মা ধনিয়া। তিলককে আজ পর্যন্ত কেউ দেখেনি। তিলকের বাবা কে তাও কেউ জানে না। কিন্তু 2-3 বছর পর পর নিয়মিত ক্রমে তিলকের অনুজ ও অনুজারা ভূমিষ্ঠ হয়। শোণিত স্নাত একটি আনন্দের কণিকা যেন চুপে চুপে সকলের অলক্ষ্যে মায়ের হাত ধরে জীবনের পথে দেখা দেয়। তারপরই হঠাৎ হাতছাড়া হয়ে মেলার ভিড়ে হারিয়ে যায়, আর তাদের কেউ দেখতে পায় না। থাকে থাকে ধনিয়া একদিন উধাও হয়ে যায়। মাস দুয়েক তার আর দেখা পাওয়া যায় না। তখন তাকে পাওয়া যাবে মিশন জেনানা হাসপাতালের একটা ফ্রি বেডে। ক্ষুদ্র বিবর্ণ একটি মানুষের শাবক কুঁকড়ে পড়ে আছে ধনিয়ার বুকের কাছে। কটা দিন যেন উষ্ণ নরম ডানার তলায় পরিপুষ্ট হতে থাকে। স্লথ শরীরটা একটু ভরাট হয়ে আসে। চামড়ার ভাঁজার রেখাগুলি ধীরে ধীরে মিলিয়ে যায়। মিটমিট করে তাকায়, হাত পা ছড়ে। একটু স্পর্শ পেলেই চারাগাছের পাতার মতো লোলুপ ঠোঁট দুটো নড়ে চড়ে ওঠে। তারপর আর নয়, পাখি উড়ে যায়। ধনিয়া একা ফিরে আসে ছাগল লজে। তিলকের ভাইটিও যথানিয়মে মিশন অনাথালয়ে চালান হয়। ধনিয়া অদ্ভুত মানুষ। হাসপাতালের নার্সেরা আশ্চর্য না হয়ে পারে না। লেডি ডাক্তারও হতবুদ্ধি হয়ে বলেন, জিজেস, আমি সত্যিই ঘাবড়ে গেছি। এই মেয়েটা আমার বাইবেল ও বিজ্ঞান উল্টে দিয়েছে। জানতাম পাখির বাচ্চাই বড় হয়ে পালিয়ে যায়, কিন্তু এই প্রথম দেখলাম পাখি পালিয়ে যাচ্ছে বাচ্চা ফেলে দিয়ে। ভদ্রলোকের পাড়া ঘেঁষে থাকে ধনিয়া। আত্মীয় বলে ওর কেউ নেই, ওর সমাজ নেই। কিন্তু এ শুধু সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যের পর আর সে নিয়ম চলে না। প্রতি রাত্রে সড়কের ওপর দিয়ে দাঁড়িয়ে দেখা যায় শুধু কানাকানির ওপর দিয়ে আমড়াতলায় যেন এক অদ্ভুত পৃথিবীর লীলা খেলা চলছে। আবছা আলো, চাপা হাসি, শব্দ এখানে শুধু ফিসফিস, গান এখানে শুধু গুঞ্জন। সবই অস্পষ্ট। এখানে কাউকে আসতে দেখা যায় না, কেউ কখনো চলেও যায় না। রাউন্ডের পুলিশ ছাড়া সেসব অদৃশ্য ছায়া জীবনের পরিচয় আর কেউ জানে না। কিন্তু তা নিয়ে শোরগোল হয় না কখনো। রাত্রে যতবার ধনিয়ার দরজা খোলে, রাউন্ডের পুলিশেরও ততবার আয়ের পথ খুলে যায়। এভাবেই চলছিল। কিন্তু ভদ্র সমাজে ধনিয়ার সম্বন্ধে আলোচনা হয় কেন? ধনিয়ার কথা ভুলতে পারে না অনেকেই। বাংলা স্কুলে ছুটি হলে বাড়ি ফেরার পথে ছেলেদের মনে পড়ে ধনিয়াকে। ছাগল লজের আমড়া গাছ। ধনিয়ার ধমক খেয়ে ঢিল মেরে 2-1 পাকা আমরা না চিবিয়ে আসলে ওদের সমস্ত জাগ্রত দিনের পরিতৃপ্তি যেন অপূর্ণ থাকে।
সন্ধ্যের ক্লাব ঘরে উকিল ও ডাক্তারবাবুদের মধ্যে ধনিয়ার প্রসঙ্গ ওঠে। তারা বলেন, মেয়েটার কেউ নেই, অথচ চলে যায় বেশ, সামথিং রং। রাত্রি 10টার পর রাউন্ডের কনস্টেবলরা পোস্টে যাবার আগে এক টিপ খৈনি মুখে দিতেই ওদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সমস্ত রাত্রি টহলের একঘেয়েমি, তারই মাঝে আমড়াতলার সামনে মিষ্টি অন্ধকারে কিছুক্ষণ থমকে থাকা, ধনিয়ার ঘরের দরজার ফাঁকে প্রদীপের একটু ক্ষীণ আভা, প্রাপ্তি ও পুরস্কারের দিব্যজ্যোতি। চাঁদনি রাতের আকাশের দিকেও ওরা এত আগ্রহ করে মুখ তুলে কখনো তাকায় না। এখানেই শেষ নয়, ধনিয়ার ব্যক্তিত্বের ছায়া আরও অনেক দূর ছড়িয়ে পড়েছে, বাঙালি ভদ্রঘরের শুদ্ধান্তপুর পর্যন্ত। এটা অবশ্য নিছক প্রয়োজনের তাড়নায়। ঘটনা এমনি দাঁড়ালো যে সন্তানবতী বধূ সমাজও এহেন ধনিয়ার সাহায্যের ওপর নির্ভর না করে আর পারল না। তাদের মাতৃত্বের প্রতিষ্ঠাটুকু নইলে বুঝি মাঠে মারা যায়। ভদ্রবাড়ির প্রসূতিদের একটা না একটা আদিবাদী লেগেই আছে। কেউ সুতিকায় জর্জর, কেউ রক্তহীনতায় সিটিয়ে যায়, কারো বা বুকের অপত্য নির্ঝর অকালে স্তব্ধ হয়ে গেছে। মিশন হাসপাতালের লেডি ডাক্তার মোটা ফি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রসূতিদের পরীক্ষা করে অভিমত দিলেন, প্রসূতিদের চিকিৎসা চলতে পারে, কিন্তু শিশুদের জন্য কোনো ট্রিটমেন্ট সফল হবে না। ওদের দরকার ভাইটালিটি, শুধু ওষুধ নয়। তবে উপায় একজন সুস্থ সবল আয়া শিশুদের বুকের দুধ খাওয়াবার জন্য। ঘরে ঘরে আতঙ্ক ও দুশ্চিন্তায় সকলের মুখের হাসি মিলিয়ে গেল। এই বংশরক্ষার সংকটে গরজের বালাই ডেকে আনল ধনিয়াকে আমড়াতলা থেকে একেবারে ভদ্রবাড়ির আতুর ও অন্তঃপুরে। ধনিয়ার ডাক পড়ে বাড়ি বাড়ি, বুকের দুধ খাইয়ে যাবার ঠিকে। দুবেলার রেট মাসিক 6 টাকা, দৈনিক 1 পো চালের সিধি, আর ঠিকে শেষ হলে বিদায় নেবার দিন একটা নতুন শাড়ি। এই বরাদ্দে ধনিয়া বাড়ি বাড়ি খেটে যায়। প্রত্যহ সকাল বা সন্ধ্যের আগে ধনিয়া ঠিকে কাটতে বার হয়, হাতে একটা ভাঁজ করা পরিষ্কার তোয়ালে। সব সময় মুখ হাসি হাসি, সুগন্ধি নেবু তেলে ডুবিয়ে চুল বাঁধা, লাল সায়ার উপর একটা পাতলা ধোলাই শাড়ি। চলবার সময় পায়ের আঙুলে রূপোর চুটকিগুলো খই ফোটার শব্দের মতো বাজতে থাকে। নাকে একটা সোনার চিরিতনের নাকছাবি ঠোঁটের মিটিমিটি হাসির সঙ্গে মানিয়ে যায় বেশ। প্রসাধন তেমন কিছু নয়, পরিচ্ছন্নতাই বেশি, কিন্তু সুশ্রী চেহারা। হঠাৎ দেখে মনে হয় বড় বেশি ঠাট। ঘোষালবাবুদের বাড়ির অন্দরে ধনিয়া ঢুকল। এখানে একবেলা ঠিকে কাটতে হয়, মাত্র 3 মাসের একটা ছেলে। ধনিয়াকে দেখেই ঝি প্রথমে মুখ কুঁচকে ঘরের ভেতর চলে গেল। একটা মোড়ার উপর বসে আছেন জীর্ণ শীর্ণ ঘোষালবাবুর স্ত্রী, সামনে একটা দোলনায় ঘুমন্ত নতুন খোকাটা। ঝি গিয়ে জানালো, ওই এসেছেন। কি ঠাট রে বাবা, গা ঘিন ঘিন করে। ঘোষালবাবুর স্ত্রী বিদ্রোহিণী ঝিকে শান্ত করলেন। যাক, মুখের ওপর কিছু বলিস নি ঝি, দায় পড়েছি, কাজ নিতে হবে। ভেতরে যে যেমন লোক হোক না, আমাদের কি। ধনিয়া এগিয়ে এসে দোলনা থেকে শিশুটিকে কোলে তুলে নিয়ে বসে। 2-1টা অবান্তর প্রশ্ন করে, আজ কেমন আছো দিদি? উত্তরের কার্পণ্য দেখে আর বেশি কিছু বলে না। কাজ শেষ হবার পর একটুখানি দাঁড়ায়, গামছায় সিধে বেঁধে নিয়ে চলে যায়। বিকেলে হারানবাবুর বাড়ির মেয়েদের একটা জটলা বসে। হাজির হয় ধনিয়া। একটা ধাড়ি ছেলেকে দুধ খাওয়াতে হয়। 3 বছর বয়সের রোগা পটকা ছেলে, পেটে এখনো গরুর দুধ হজম হয় না। বুড়োটে চেহারা আর উগ্র স্বভাব নিয়ে বাড়িময় লোককে জ্বালাতন করে। যতক্ষণ জেগে থাকে ততক্ষণই কাঁদে আর মাটিতে গড়ায়। কোনো প্রবোধ সান্ত্বনা মানে না। বারান্দায় উঠে ধনিয়া হাততালি দিল। আও মেরে লাল। চিৎকাররত ছেলেটা মন্ত্রমুগ্ধ সাপের মতো ভূতল শয্যা থেকে একবার ফনা তুলে তাকালো, তারপর এক দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল ধনিয়ার কোলে। খানিকক্ষণ ধনিয়ার হাতের বাজু নিয়ে টানাটানি করল, তারপর চুপ করে স্থির হয়ে গুটিয়ে শুয়ে পড়ল ধনিয়ার কোলে। কিছুক্ষণ পরে ধনিয়া ডাকল, ছেলে ঘুমিয়ে পড়েছে, কোথায় শোয়াই? অকস্মাৎ ঘরের মেয়েদের মধ্যে যেন একটা বড় রকমের রসিকতার ঝড়ের দোলায় সকলে চঞ্চল হয়ে উঠল। জব্দ করার জন্য সকলে মিলে চেপে ধরল নরেনবাবুর স্ত্রীকে। কই, উত্তর দাও শিগগির।
ছেলের নতুন মা কী তো বলছেন? লজ্জায় ও বিরক্তিতে অপ্রস্তুত নরেনবাবুর স্ত্রী ছটফটিয়ে উঠলেন। আমি ওর সঙ্গে কথা টথা বলতে পারবো না বাবা। পুটি, তুই গিয়ে খোকাকে নিয়ে আয়। অগত্যা ওভারসিয়ার বাবুর মেয়ে পুটি 8 বছর বয়সের একটা বোকা বোকা খুকি, সেই এগিয়ে গেল। ধনিয়া শীতের জন্য দাঁড়িয়ে আছে। ততক্ষণ সকলেই উকিঝুঁকি দিয়ে দেখতে থাকে। এতখানি পথ হেঁটে এসেছে মেয়েটা, তবু পা দুটো পরিষ্কার, ধুলো ময়লা যেন পিছলে ঝরে গেছে। কেউ বা বেফাঁস বলে ফেললেন, মাগির হাত দুটো কি নিটোল, তাগাটা মাংসের মধ্যে দেগে বসে গেছে। খিড়কির দৌড় দিয়ে ধনিয়া অদৃশ্য হতেই পেছনের কৌতূহলী দৃষ্টিগুলো যেন শান্ত হলো। মাস্টারের বউ নাকিয়ে নাকিয়ে 2-3 বার শিউরে উঠলেন। আমি আর লাল সায়া পড়ছি না বাবা, এ জন্মে নয়, আজ থেকে ইতি। দুপুরে দেখা যেত ঘরের বাইরে একটা মোড়ার ওপর বসে ধনিয়া তামাক টানে। অদূরে ঘাসের ওপর চরন্ত ছাগলটার সঙ্গে স্নেহাপ্লুত স্বরে ডাকাডাকি উত্তর প্রত্যুত্তরের পালা চলতে থাকে। কিন্তু কদিন থেকে ধনিয়াকে আবার দেখতে পাওয়া যাচ্ছে না। আমড়াতলার মেটে ঘরের দরজায় কুলুপ লাগানো। ধনিয়ার ছাগলটা বাঁধা রয়েছে নালার ধারে আর একটা কুড়ের সামনে, বুড়ো প্রসাদী ডোমের ঘর। 80 বছরের মতো বয়স হয়েছে প্রসাদীর। 18 বছর বয়সে কালাপানি হয়েছিল একবার ডাকাতির দায়ে। তারপর ছাড়া পেয়ে আরও 5 বার জেল খেটেছে চুরির জন্য। মোট 42 বছর জেলের ভাত খেয়েই জীবন কেটেছে তার। বাইরে এসে রোজগার করে ভাত খাওয়ার রীতিনীতি সে ভুলেই গিয়েছিল, কিন্তু শেষে একেবারে বসিয়ে দিল তাকে। ঝড়ে গাছ চাপা পড়ে কোমরটা ভেঙে গেল, আর সে সোজা হলো না। তারপর এলো শরীর ছাপিয়ে বয়সের জরা। প্রসাদে শুধু টিকে রইল মরার জন্য। এখন ওকে দেখলে মনে হয় মূর্তিমান একটা ক্ষুধা যেন হাঁ করে রয়েছে। ছাগলটা ছাড়া প্রসাদই হলো ধনিয়ার একমাত্র পোষ্য। দিনের রান্না শেষ করে ধনিয়া রোজ 1 থালা ভাত পৌঁছে দিয়ে আসে প্রসাদীকে। এই জন্যই বোধহয় ওর মরতে যা কিছু দেরি হচ্ছে। প্রসাদীর ঘরের সামনে ধনিয়ার ছাগল। এদিকে জেনানা হাসপাতালে সন্ধ্যার আলো জ্বলছে। ধনিয়ার বেড ঘিরে নার্সদের ভিড়। সকলের মুখে অনুনয়, অন্তত এই বাচ্চাটাকে সঙ্গে রাখ ধনিয়া। না মিস বহিন, পারবো না। লেডি ডাক্তার, তোমার বদনামের কথা কে না জানে, চাপা দিতে তো পারবে না, তবে নিজের কাছে রাখো না কেন? না ডাক্তার নিজি, আমি খাওয়াতে পড়াতে পারবো না। ছেলে কষ্ট পাবে আর বড় হয়ে আমার দুশ্মন হবে। ছেলেকে মানুষ করার মতো পয়সা আমার নেই। কি বলছিস পাগলের মতো? ভিখারি মেয়েগুলোও ছেলে ছেড়ে দেয় না, ওদের বুঝি পয়সা খুব বেশি? ওরা ছেলেকে মানুষ করে না বহিন, ওরা ছেলেকে ভিখিরি করে। আমি তা পারবো না। আচ্ছা, আমরা সকলে কিছু কিছু চাঁদা দেব, ছেলেকে নিয়ে যা সঙ্গে। তাহলে আপনারাই কেউ ছেলেটাকে ঘরে নিয়ে যান না, আমি তো আপনাদের আয়া হয়েই থাকব। লেডি ডাক্তার আর নার্সেরা বেশি বিতর্কে মন দেয় না। ধনিয়ার চোখের দিকে তাকাতেও ওদের কেমন গা ছমছম করে। সেবা মমতাকে তারাও ভাড়া খাটায়, কিন্তু ধনিয়ার এই প্রশান্ত নিষ্পৃহা বড় নির্মম ও বিষদৃশ্য মনে হয়। আদাব, আমি চলি এবার। ধনিয়া উঠে দাঁড়ায়। একজন নার্স ধনিয়ার বেবিকে বেড থেকে ফ্লানেলের টুকরোয় জড়িয়ে কোলে তুলে নেয়। নার্সারিতে চালান করা হবে। ধনিয়ার সেদিকে ভুরুক্ষেপ নেই। কাঁসার থালা আর ঘটিটা একটা তোয়ালেতে বেঁধে হ্যারিকেন লণ্ঠনটা হাতে নিয়ে সে উঠে দাঁড়ায়। আর একজন নার্স রেজিস্টার নিয়ে আসে। লেডি ডাক্তার জিজ্ঞেস করেন, বাচ্চা কা বাপ কা নাম? ধনিয়া বলে, তা জানি না। লেডি ডাক্তার রেগে উঠলেন, বারবার তোমার এই একই কথা, যার সঙ্গে আজকাল থাকো তারই নাম বলো না কেন? অনেকের সঙ্গেই থাকি, তার মধ্যে অনেকের নামও জানি না। কসুর মাপ করবেন ডাক্তার নিজি, যে কোনো একটা নাম লিখে নিন। তোমার ভবিষ্যৎ খারাপ, খুব খারাপ। লেডি ডাক্তার রাগ করে উঠে চলে যান। মেল ট্রেন নয়াবাদ স্টেশন ছেড়ে তখন সিটি বাজিয়ে জোরে স্পিড নিচ্ছে। হাসপাতালের ইমারতটা কাঁপছে দূর দূর করে। লাল কম্বলটা গায়ে জড়িয়ে ধনিয়া নেমে যাচ্ছে সিঁড়ি ধরে। কীরকম একটা দুর্বলতায় নার্সদের চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে আসে।
ফটক পার হতেই দারোয়ান ঘণ্টা দিল। রাত 9টা। বছরের পর বছর ঘুরে গেছে। ধনী আর আমড়াতলার জীবনে কোনো ছেদ পড়েনি। বছর 3 আগে শুধু শেষবার জেনানা হাসপাতালে যেতে হয়েছিল। নয়াবাদ মিউনিসিপ্যালিটি জাঁকিয়ে উঠেছে। নতুন টাউন বাড়ানো হয়েছে প্ল্যান করে। উকিলবাবু যে গাড়িটা কিনলেন তারই নম্বর পড়ল 741। 5, 7, 10, 12, 16, 18 বছরের পর বছর ভেসে গেছে। ধনিয়া প্রায় 40-এর কোঠায় পা দিল। মাঝে মাঝে সড়কের ধারে খোলা উনুন জেলে বসে তেলে ভাজা বেচে। সন্ধ্যের দিকে ঘরে ফেরার পথে কুলিরা কিছু কিছু কেনে। এক-আধ ঝুড়ি ঘুঁটেও তৈরি করে কখনো। সব বিক্রি হয়ে যায়। চেহারায় হয়তো জৌলুসের অভাব, তার চেয়ে পয়সার অভাব বেশি। আমড়াতলায় কচিত কোনো রাত্রে লোকের গলার স্বর শোনা যায়, কিন্তু শরীর আছে, স্বাস্থ্য আছে। ধনিয়া তাই ভয় পায় না। সে জানে তাকে ভিক্ষে করতে হবে না। ভদ্র সমাজে ধনিয়ার আনাগোনা ঘুচে গেছে অনেক দিন। সন্তানবতী স্ত্রীদের স্বাস্থ্য হয়েছে ভালো। বুকের দুধ খাওয়াবার ঠিকে নেই। তাছাড়া সাগর পাড় থেকে ধনিয়ার বহু প্রতিদ্বন্দ্বী এসেছে হরেক রকমের বিলিতি ফুড। এড়ে লাগা নবজাতকদের ধুকপুক আয়ু ভিজিয়ে রাখতে ধনিয়ার আর ডাক পড়ে না। তাকে বোধহয় সকলে ভুলেই গেছে। বড়দিনের ছুটি, পার্টনার স্কুল কলেজগুলি বন্ধ। ছেলেরা ঘরে ফিরছে। শিকার, পিকনিক, কার্নিভাল আর প্রদর্শনীর মশরুম। নয়াবাদের ধমনী বিচিত্র উৎসাহে চঞ্চল। সেদিন ধনিয়ার ঘরে উনুনে আগুন পড়ল না। একটিও পয়সা নেই হাতে। অনেকদিন আগের ঘটনাগুলি নানা রঙে রঙিন একটা মায়াময় আলেখ্য তার চোখের সামনে ফুটে উঠল। ধনিয়া উঠল। বাবুদের বাড়ি বাড়ি একবার দেখা করে আসি। একদিন তো চাকরি করেছি। পরবীর দাবি করা যেতে পারে, যদি খুশি মনে হয় 10টা টাকাও যদি ওঠে। নরেনবাবুর বাড়ির অন্দরে ঢুকতে পেল না ধনিয়া। ঘোষালবাবু 4 আনা দিলেন। ধনিয়া দেখল বাড়িময় ছেলে পেলে। ছেলেগুলো বেশ ঢ্যাঙা হয়ে গিয়েছে। আর একটা বাড়ি, এতটা নিষেধের কঠোরতা সেখানে নেই। কিছু সিধে দিয়ে গিন্নিমা বললেন, যা পাবার পেলে বাছা, এবার ওঠো শিগগির। ধীরেনবাবুর বাড়ির দেউড়িতে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ঝি এসে 1টা টাকা হাতে দিল। মা দিয়েছেন, এই নিয়ে বিদেয় হও। ধনিয়া বলল, এ ঝি দিদি, তোমাদের বড় ছেলে কই? ঝি কিছুক্ষণ সন্দিগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, ওই যে তাস খেলছে। তা অত খোঁজে দরকার কি তোমার? ও বাবা, কত বড় হয়ে গেছে। দাঁত ওঠার পরও মাই ছাড়তে পারেনি। একবার কামড়ে দিয়ে আমাকে কি নাকাল করেছিল, মনে আছে তো ঝি? আদিক্ষেতা ভালো লাগে না বাপু, তুমি যাও। এদিকে ঘেঁষতে আর এসো না। আরও অনেক বাড়ি আছে, কিন্তু একটা খটকা ধনিয়াকে ভাবিয়ে তুলল। এটা তো ঠিক পরবী পাওয়া হচ্ছে না। একেই বোধহয় ভিক্ষে বলে। সন্ধে হতে দেরি আছে। ধনিয়া তবু জোরে পা চালিয়ে ঘরের দিকে ফিরে গেল। কিন্তু জের সহজে মিটল না। ঘরে ঘরে ঝি আর গিন্নিদের আপত্তির কলরব শোনা গেল। ও রাহু আবার এতদিন পরে উদয় হলো কোত্থেকে? পাড়া ভরা সব আইবুড়ো ছেলে। মাগি যে কখনকার সর্বনাশ করে বসে কে জানে। কর্তারা শুনলেন। একেবারে বাজে আশঙ্কা নয়। পাড়া ঘেঁষে এসব জীব থাকা উচিত নয়। ওরা থাকলেই যত গুন্ডা বদমাইশের উপদ্রব ডেকে আনে। ক্লাবের সন্ধ্যা বৈঠকেও বিষয়টা আলোচিত হলো। প্রস্তাবটা সকলেই অনুমোদন করলেন। দুর্গাবাড়ির কাছাকাছি আমড়াতলার অনোংরামি এবার সরিয়ে দেওয়াই উচিত। ব্যান্ডের শব্দ। ধনিয়া হাতের হুকাটা নামিয়ে রেখে দাঁড়ালো। মিশন অনাথালয়ের ছেলেরা মার্চ করে বনভোজনের উৎসবে যোগ দিতে চলেছে। নীল ব্লেজারের হাফ প্যান্ট আর সাদা ফ্লানেলের শার্ট, পায়ে লাল মোজা আর বুট। 5 থেকে 16 বছর বয়স। অন্নপুষ্ট কিশোর মানুষের একটা পল্টন। শোভাযাত্রার আগে আগে ওদেরই ব্যান্ড পার্টি। এদের পোশাক একটু ভিন্ন রকমের। মাথায় ভেলভেটের টুপি, তাতে সাদা পাখির পালক আর কচি ঝাউপাতা পিন দিয়ে আটা। নধর অধরে ছোট ব্যাক পাইপের রিড, ছোট ছোট ড্রাম স্ট্র্যাপ দিয়ে বুকের ওপর ঝোলানো। বড়দিনের প্রভাত সূর্যের আভা সবেমাত্র কুয়াশা ঠেলে পথে মাঠে লুটিয়ে পড়েছে। শোভাযাত্রা এসে মোড়ের কাছে একবার থামল।
ব্যাকপাইপ আর ড্রামগুলি 3 বার শব্দের ঝংকার তুলে স্তব্ধ হলো। আশপাশ থেকে পিলপিল করে ছেলে মেয়ে বুড়ো কৌতূহলী একটা জনতা এসে ওদের চারিদিকে ঘিরে দাঁড়ালো। ধবধবে সাদা আলখাল্লা আর প্যান্টালুন পরা এক পাদ্রী সাহেব ডেভিডের একটা গাথা হিন্দিতে সুর করে পড়লেন, আমিন। ছেলেদের গলার স্বর, বনান্ত বাতাসের শব্দ, ঝর্ণার শব্দ, ভোরবেলা পাখির গলার কাকলির মতো শব্দ। ধনিয়ার একটু চমক লাগলো। এগিয়ে গিয়ে শোভাযাত্রার কাছাকাছি দাঁড়ালো, একটা গাছে ঠেস দিয়ে। লম্বা দাড়িওয়ালা পাদ্রীগুলোকে কেমন জংলি জংলি মনে হয়। আরেকজন পাদ্রী বক্তৃতা করলেন, বুকের ওপর ক্রসটা চিকচিক করছে। আজ থেকে 1940 বছর আগে বেথেলহেমের আকাশে এমনি এক সকালবেলায় সূর্য উঠেছিল। এক দরিদ্র ছুতোর নারীর কোলে মানবপুত্র আবির্ভূত হলেন। পাদ্রীর বক্তৃতার মাথামুন্ডু কিছু বোঝা যায় না। ধনিয়া একটু সরে দাঁড়ালো যাতে ছেলেদের মুখগুলি স্পষ্ট দেখা যায়। সেই মানবপুত্র একদিন কাঁটার মুকুট পরে চলেছেন জেরুজালেমের পথে, নিজেকে বলিদানের জন্য, তোমার আমার পরিত্রাণের জন্য। ধনিয়ার চোখের দৃষ্টি তখন অদৃশ্য চুম্বনের মতো প্রত্যেকটি ছেলের মুখের ওপর ছো মেরে ফিরছে। এর মধ্যে অন্তত 6টি তারই উপহার, কিন্তু কে তারা চেনার উপায় নেই। ওই ড্রাম বাজিয়ে 10 বছর বয়সের ছেলেটি শার্টের আস্তিন দিয়ে মুখের ঘাম মুছছে, হয়তো সেই একজন, কিংবা 65ও হতে পারে, কিন্তু কে নয়, মনে হচ্ছে সবাই। বিভোর হয়ে দাঁড়িয়েছিল ধনিয়া। জনতা কখন সরে গেছে। দূরে বনের মাথার কুয়াশা গেছে গলে। মাঠের মাঝ দিয়ে চলেছে শোভাযাত্রা, ধুলো উড়ছে। সকল পার্থিবং রজ মধুময় হয়ে উঠেছে। গাছের ঠেস ছেড়ে দিয়ে অতি অবসন্নভাবে ধীরে ধীরে ধনিয়া ঘরের দিকে ফিরল। অগাধ এক ক্লান্তি ও পুলকের বন্যা যেন সমস্ত শরীর ছেয়ে বয়ে চলে গেছে প্রিয় সঙ্গ সুখের চরম ক্ষণে উৎসারিত সজলাসারের মতো। বুকের আঁচলটা ভালো করে টেনে নামিয়ে দিল ধনিয়া, কাঁচুলি ভিজে গেছে। মিউনিসিপ্যাল কমিশনারদের বৈঠক। কোতোয়ালি অফিসারের কাছে জরুরি নোট পাঠানো হলো। শহরের নানা ভদ্রপল্লীতে যতগুলি নষ্ট চরিত্র ছোট জাতের মেয়ে প্রচ্ছন্নভাবে কুৎসিত ব্যবসায় লিপ্ত রয়েছে, তাদের যেন সেগ্রিগেট করে বাজারের লাইনে বসিয়ে দেওয়া হয়। কড়া সরকারি নির্দেশ। টাউন থানার পুলিশের ওপর ভার পড়ল এই ধরনের দুষ্ট মেয়েদের নামের লিস্ট দাখিল করতে, খাতায় নাম চড়িয়ে সকলকে বাজারের লাইনে বসিয়ে দিতে। ধনিয়ার আমড়াতলার সংসারেও এই নির্দেশের আঘাত এসে পৌঁছতে দেরি হলো না। আর এভাবে চলে না, হয় সরে পড়ো, নয় পথে এসো, কিংবা সুপথে থাকো। ধনিয়ার সাধ্য সাধনার ত্রুটি করল না। ঘটি বাটি বেচে টাউন পুলিশকে নগদ 30টা টাকা পান খাওয়ার খরচ দিতে রাজি হলো। তাকে রেহাই দেওয়া হোক। কনস্টেবলরা মানল না কেউ। এবার আর ফাঁকি নেই, আমাদেরও চাকরির ভয় আছে, নাম তোমাকে লেখাতেই হবে। হেড কনস্টেবল ধমক দিল, ওসব ফন্দি ফিকির ছাড়ো, এবার নাও টিপসই দাও। রাত্রি হয়েছে। প্রসাদী দোসাদ হাঁটুতে মুখ গুজে আগুনের ধুনির সামনে বসেছিল। ধুনির আগুন ঠান্ডা হয়ে এসেছে। কানের কাছে ঘেউ ঘেউ করছে কুকুরটা। প্রসাদী কানে শুনতে পাচ্ছে না কিছু। বাঁ পায়ের কড়ি আঙুলটা একটা জ্বলন্ত অঙ্গার লেগে ঝলসে গেছে, তবু কোনো জ্বালা নেই। সকাল থেকে শরীরটা শুধু শিরশির করে কাঁপছে। এখন শেষ স্পন্দনও নেই। আজ 2 দিন ধরে ধনিয়া আসছে না, পেটে এক দানাও ভাত পড়েনি। প্রসাদী চাচা। ধনিয়া এসে ফুপিয়ে কেঁদে পড়ল। প্রসাদী তবু সাড়া দিল না। ধনিয়া বুড়োকে একবার জোরে একটা ঝাঁকানি দিয়ে থুতনিটা টেনে ওঠালো। বুড়ো চোখ মেলে তাকাতেই আবার ডাকল, প্রসাদী চাচা। ধনিয়া কাঁদছে। এ কান্নার বেদনা বিদ্যুতের ছোঁয়াচের মতো প্রসাদীকে যেন আঘাত করল। ধরফরিয়ে উঠল শরীরটা। এ কি, তুই ধনিয়া? হ্যাঁ চাচা, আমার জাত নেই, আমি নাকি রান্ডি। ছি ছি, এ কি বলছিস? হ্যাঁ চাচা, আমাকে নাম লেখাতে হয়েছে,
কাল থেকে বাজারে থাকতে হবে। আরে না, তুই তো লক্ষ্মী। না চাচা, আমার স্বামী নেই। কোনো গায়ের স্বামী নেই, তারা কি লক্ষ্মী নয়? তা বললে চলবে না, আমি তো গাই নই। ধনিয়া হঠাৎ উঠে দাঁড়ালো। এবার চলি চাচা, আর দেখা হবে কিনা জানি না। অপগণ্ড ছেলের মতো প্রসাদী একবার তার ক্ষুধার্ত দৃষ্টিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল ধনিয়ার হাতে সেই পরিচিত গামছা বাঁধা ভাতের থালাটা নেই, তার নিত্যদিনের প্রাণের পসরা। প্রসাদী হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাকস্ফূর্তি হল না। মুখ অভিমানে যেন হাঁটুর ভেতর আবার মাথাটা গুজে দিল। আর একবার নতুন করে কানের কাছে বেজে উঠল কুলহারা কালাপানির উতরোল। দাঁড়িয়েছিল ধনিয়া, আনমনে মাথার কাপড়টা ফেলে দিয়ে চুলগুলি গুছিয়ে শক্ত করে একটা খোপা এঁটে দিল। আঁচল দিয়ে তেলা মুখটা মুছে নিল একবার। তারপর চিরকালে সেই মিটমিটি হাসি আবার সারা মুখ চিকচিক করে উঠল। তুমি রাগ করেছ চাচা? ধনিয়া আস্তে আস্তে এগিয়ে এসে অসহায় অসার প্রসাদের জরা জর্জর শরীরটাকে বেড়াল ছানার মতো কোলের ওপর তুলে নিল। কাঁচুলি খসিয়ে প্রসাদের মাথাটা চেপে ধরল বুকের কাছে। আঙুল দিয়ে বুড়োর মাথার পাকা চুলের চটগুলি ছাড়িয়ে দিতে লাগলো আস্তে আস্তে। 1 ঘন্টা পর পরিতৃপ্তির আরামে ঘুমিয়ে পড়েছে প্রসাদী। ক্লান্ত সিক্ত চোয়াল দুটো এলিয়ে পড়েছে। প্রসাদীকে ধুনির কাছে মাটিতে শুইয়ে দিল ধনিয়া। চকবাজারের দক্ষিণে একটা চওড়া গলি, দুদিকে দোতলা বাড়ির সারি। গলির ঠিক মাঝামাঝি পথের দুদিকে মুখোমুখি একটা দেশি আর একটা বিলেতি মদের দোকান। নিচের তলার সব ঘরগুলি দোকান, পান, বিড়ি, শরবত, আতর, চাট আর চামেলি তেল। একটা দোকানে ভাঙা তবলা, পাখোয়ান মেরামত হয়। পথের মাঝে একটা গাছতলায় সানবাঁধানো চাতালের ওপর হিজড়েরা হাততালি দিয়ে নাচে। ওপরতলার জানলাগুলি সন্ধ্যের পর থেকেই এক এক টুকরো বায়োস্কোপের পর্দার মতো আলোয় ঝলমল করে। রূপের বেশাতিনীদের লাইন। নতুন বছরে দোতলার লাইনে একটা নতুন ঘরের জানালা খুলে গেল। 40 বছরের আগুনে শুদ্ধ করা জীবন যৌবন তার সব খাত পুড়ে শেষ হয়ে গেছে। ধনিয়া মনের মতো করে সাজল। ঘরের ভেতর ঝাড়ের আলোটা জ্বালিয়ে দিয়ে চুড়ো করে খোপা বাঁধল। একটা সোনালি চুমকিদার রুমাল জড়িয়ে দিল তার ওপর। ঝুটা মতির মালা গলায় দিল। একটা পাতলা নীল রেশমি শাড়িকে সায়া ছাড়াই কোমরে এক পাক জড়িয়ে নিল। মুঠো মুঠো পাউডার ছিটিয়ে নিল গায়ে। কড়া জর্দা দিয়ে একগাল পান চিবিয়ে ঠোঁটমুখ রক্তাক্ত করে নিল। এক পেয়ালা নির্জলা দেশি মদ ঢকঢক করে খেয়ে গরম করে নিল গলাটা। সবুজ মকমলের কাচুলি বাঁধল আটোসাটো করে। হাফ গড়ার জানালাটার ওপর কনুই রেখে সামনে ঝুঁকে স্থির হয়ে দাঁড়ালো ধনিয়া। ময়রার দোকান থেকে ধোয়া আর ভাজা পাঁপড়ের গন্ধে শীতরাত্রির বাতাস ভারী হয়ে গেছে। নিচের সড়কে গ্যাস পোস্টের কাছে ক্ষুদ্র একটা জনতা হাঁ করে জানলার দিকে তাকিয়ে। হোক রাত্রি, হোক নেশা আর গ্যাস লাইটের পোড়া জ্যোৎস্না, ওদের ঠিক চিনতে পারা যায়। লক্কা চেহারা ঘোষালবাবুর বড় ছেলেটা ঘন ঘন সিগারেটের ধোঁয়া ছাড়ছে। চোখে চোরা চাউনি খাজাঞ্চিবাবুর ছেলেটা রুমাল নেড়ে কিছু একটা ইশারা করার চেষ্টা করছে। টলতে টলতে একটা মাতালও এসে দাঁড়ালো ওদের মধ্যে। হাতের মুঠো দুটো একটা চোখের ওপর দূরবীনের মতো লাগিয়ে কিছুক্ষণ তাক করে ঠায় দাঁড়িয়ে রইল মাতালটা। এক ঢোক পানির পিক গিলে নিল ধনিয়া। কান দুটো তেতে ঘেমে উঠেছে। আঁচলটা গা থেকে পেছনে ঠেলে নামিয়ে দিল। দুহাত তুলে মাথার ওপর জানলার খিলানটা ধরে বুকটা সামনের গড়াদের ফাঁকে জোরে চেপে ধরল ধনিয়া। জনতার চোখে ধাঁধা। অসম্বৃত এক রঙিন মরিচিকার মূর্তি জ্বলছে জানালার ওপর। নিচে পাতলা রেশমি শাড়ির আড়ালে আঁকা দুটি সুস্পষ্ট জঙ্ঘার ছায়াময় লোভানি। ওপরে একজোড়া দুরন্ত সবুজ গ্রহ কাঁচুলির বন্ধনে চিরকালের মতো গতিহারা। সর্বাঙ্গ ছাপিয়ে এক বিদঘুটে আনন্দের জ্বালায় অস্থির হয়ে উঠল ধনিয়া। তবু প্রতীক্ষায় শান্ত হয়ে থাকে। সে আজ দাঁড়িয়ে থাকবে মাঝরাত্রি পর্যন্ত, শেষ রাত্রি পর্যন্ত, যতক্ষণ না তার নতুন জীবনের প্রথম বাবু দৌড়ে এসে কড়া নাড়বে, তার নতুন নাম ধরে ডাকবে।